নমস্কার, শুরু করছি আজকে আবার আমাদের সেই বৈদিক ক্লাস। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস যদিও বলবো যে প্রায় আমরা শেষের দিকে আছি। অবশ্যই আমরা অনেকটা শিখে উঠেছি। এখন অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি বিষয়টা কি আছে এই বিষয়গুলো আমরা জানছি। গত আমরা ক্লাসে অ্যাকচুয়ালি একটা কুণ্ডলীকে নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে সেই কুণ্ডলীটাকে নিয়ে আবার মানে দ্বিতীয়বার সেটাকে নিয়ে আমরা ডিসকাস করব। এবং আমরা প্রত্যেকেই চাইবো, আমরা যারা যারা বসে আছি প্রত্যেকেই চাইবো যথাযথভাবে উত্তর দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি কুণ্ডলী কিভাবে ডিসকাস করতে হয় এই বিষয়টা আজকে পুরোটা জানা আমাদের দরকার। তো যাই হোক, আমি অবশ্যই স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে গিয়ে আমি দেখছি যে বিষয়টা কি আছে, রাইট? এবং স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কুণ্ডলী, কোন কুণ্ডলীটাকে নিয়ে ডিসকাস করব। প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো যে আপনারা যদি কোনো বলবো যে কুণ্ডলী, আপনাদের নিজস্ব কুণ্ডলী ডিসকাস করাতে যান, অবশ্যই আমাদের ভিডিওর নিচে আপনাদের কমেন্ট করে পাঠিয়ে দিন। অবশ্যই আপনারা পাঠাবেন আপনার নাম, ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস অবশ্যই আপনাদের দিতে হবে। যদি আপনি কোনো ডিটেলসটা দেন তাহলে আপনাদের কুণ্ডলীটাকে নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি পরবর্তী টাইমে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। আজকে শুরু করছি আমাদের নতুন করে আবার সেই কুণ্ডলীর ডিসকাস। আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ওয়েল, তো তাহলে আমরা কুণ্ডলীতে অলরেডি ঢুকে গেলাম। কুণ্ডলী কোথায়, কিভাবে, কি আছে সেটা আমরা আবার পুনরায় দেখে নেই। ঠিক আছে, আমরা যারা এখানে আছি, যারা আমরা দেখছি কুণ্ডলীটাকে আমরা দেখছি, ঠিক আছে। সেটা হলো অবশ্যই বলবো যে লগ্নে রাহু বসে আছে, দ্বিতীয় শনি বসে আছে, চন্দ্র তৃতীয় ক্ষেত্রে বসে আছে। প্রমিত, তোমার সাথে মিলেছে কি আজকে? দেখো, কিন্তু কিন্তু তোমার বসে আছে তোমার সপ্তম ক্ষেত্রে, মঙ্গল বসে আছে তোমার ষষ্ঠ ক্ষেত্রে, ষষ্ঠ ক্ষেত্রে, আর রবি বুধ আছে অষ্টম, এবং নবম ক্ষেত্রে বৃহস্পতি শুক্র বসে আছে। এইটুকুই কুণ্ডলীর ডায়াগ্রাম। আত্মকারক স্টার আছে রবি, এবং অমাত্যকারক স্টার আছে বৃহস্পতি, ভাতৃকারক স্টার আছে শনি, চন্দ্র আছে পিতৃকারক, চন্দ্র আছে তোমার মাতৃকারক, পিতৃকারক গ্রহ আছে মঙ্গল। মঙ্গল বসে আছে ষষ্ঠ ক্ষেত্রে, ঠিক আছে। আর জ্ঞাতিকারক স্টার হচ্ছে শুক্র, শুক্র নবম ঘরে। দ্বার কারক স্টার আছে বুধ, বুধ আছে বসে হলো অষ্টম ঘরে। এবার পূর্ণ বিশ্লেষণ শুরু করো। শুরু করো প্রমিত, কি বলবে? প্রমিত, তোমার ভিডিওটা নেই, ভিডিওটা অন করো এবং তুমি অলরেডি শুরু করো। কি বিষয়টা আছে একটু দেখো। এখানে নেটওয়ার্ক একটু সমস্যা আছে, আমাদের এখানে অল্প নেটওয়ার্ক আছে। যদি যতটুকু অন করে দিচ্ছি তাহলে একটু দাঁড়ান, একটু বাদে করে দিচ্ছি। এটা সব তো এখানে তো যদি দেখা যায় বিষয়টা কি আছে, বিষয়টা হচ্ছে এই যে আমরা যার কুণ্ডলী দেখছি সে আমাদের সাথে আছে, ঠিক আছে। কোনো রকম অসুবিধা নেই, আমরা পুরোটা ডিসকাস করে আমরা তাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই বিষয়টা এই চিন্তাধারা করো। দেবানিক কি আছে সেটা তুমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করো। প্রমোদ, আপনিও কিছু বলার চেষ্টা করেন কুণ্ডলীটা। মাঝে মাঝে বলবো। ঠিক, অবদ্ধ বললে বায়াস হয়ে যাবে। এই দেবানিক বল। দেবানিক শুরু করো, দেরি করার কোনো বিষয় নেই। মনে করো যেহেতু ধনু হ্যাঁ, ধনু লগ্ন, যেহেতু ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি বসেছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 নবম ঘরে বসেছে। তো নবম ঘরে বসার জন্য জাতক এক তো ধর্মের প্রতি অনুরাগ থাকবে। আর কিন্তু 5 নম্বর মানে 9 নম্বর ঘরটা হচ্ছে সূর্যের, সেক্ষেত্রে বৃহস্পতি এর ভালো পজিটিভ রেজাল্টই দেবে। কিন্তু এছাড়াও যেটা লগ্নে যেহেতু রাহু বসে আছে এবং লগ্নটি বৃহস্পতির, তাই সেখান থেকে রাহুর একটি নেগেটিভ রেজাল্টের, কারণ বৃহস্পতির ঘরে রাহু পজিটিভ রেজাল্ট দেয় না, কারণ কারণ বৃহস্পতি দেবগুরু আর রাহু সে অর্থে বিপরীত পথগামী। তো সেখানে একটু টেন্ডেন্সি থাকবে যে ধর্মের বিরুদ্ধে আচরণ করারও ইচ্ছা থাকবে। হবে কি হবে না সেটা বোঝা যাচ্ছে না, ইচ্ছা থাকবে। লগ্ন ঘরটা আর চালনা করছে রাহু, লগ্ন ঘরে রাহু লগ্নঘরটা চালনা করছে। তাই এখানে রাহুর মতন এফেক্ট দেবে। আর এখানে রাহুর তো মতো লগ্নপতি হচ্ছে জুপিটার, জুপিটার গিয়ে বসেছে নবম ঘরে। জুপিটার এখানে এখানে ইয়ে হয়ে রয়েছে, বৃদ্ধ অবস্থা হয়ে রয়েছে, 24 ডিগ্রিতে রয়েছে।
তবুও সূর্যের ঘরে বসেছে তাই পজিটিভ এফেক্টই দেবে। সে তো দেবেই। তো টানাপোড়েন একটা থাকবে সব সময়। এছাড়াও এছাড়াও দ্বিতীয় ঘরে শনি বসেছে। শনি বসেছে হচ্ছে মকর রাশিতে, সেখানে শনি পজিটিভ রেজাল্ট, একদম পজিটিভ রেজাল্টই দেবে এবং জাতকে নানা রকম প্রাপ্তি হতে পারে। প্রাপ্তি বলতে অর্থনৈতিক প্রাপ্তি। আর সেখান থেকে আহ কারোর দৃষ্টি পড়ছে কি, সূর্যের দৃষ্টি পড়ছে, সূর্যের বোধহয় দৃষ্টি পড়ছে, সূর্যের সপ্তম দৃষ্টি পড়বে। দৃষ্টিটা পড়ছে, সূর্যের দৃষ্টি পড়ছে, তাহলে সেদিক থেকে আবার শনির থেকে প্রাপ্ত হওয়ার বস্তুগুলোতেও একটু বাধার সৃষ্টি হবে, সূর্যই দেবে। আর সূর্য নিজে যেখানে বসেছে হচ্ছে চন্দ্রের ঘরে, তো মানসিক হচ্ছে অশান্তি থাকবেই। তাই কিন্তু আবার সূর্য বুধ একসাথে বসেছে, বুধাদিত্য যোগ হয়েছে, তাও আবার চন্দ্রের ঘরে। স্যার আমি গুলিয়ে গেছি, আপনার হাতে দিলাম। প্রমিত শুরু করো। প্রমিত। হ্যাঁ, আমি একটা আউটলাইন বলবো। না হচ্ছে, কথা হচ্ছে, তুমি বলো। হ্যাঁ বলছি, এখানে এখানে যে বিষয়টা আছে, যে জাতক আর কি, হুম, সে প্রচন্ড ডিমান্ডিং, ঠিক আছে। হুম, দ্বিতীয়ত তার হাতে পয়সা থাকে না, সে যা যেটুকুনি আসে সেটুকুনি খরচা করে দেয়। আচ্ছা, এখন থার্ড হাউসে চন্দ্র বসে আছে, আর এখানে দেখতে হচ্ছে বৃহস্পতি, ঘন্টা কাজ শনি, চন্দ্র। ফ্যামিলির থেকে যত দূরে যেতে চাইবে ততটাই ভালো, মানে ওর কাছে সেটাই লাগে। ফ্যামিলির থেকে দূরে থাকতে পারলে সেটা ভালো, মানে ওর মেন্টাল সাইডটা এটাই বলছে। হুম। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে স্যার, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে স্যার ধনু লগ্ন। ধনু লগ্নের ক্ষেত্রে হচ্ছে বাধক গ্রহ হচ্ছে বুধ। আর বুধ এখানে স্যার কর্মক্ষেত্র এবং হচ্ছে স্যার 7th হাউস, দুটোরই অধিপতি হচ্ছে বুধ। আর বুধ গিয়ে বসে আছে স্যার 8th হাউসে, বুধ এখানে ডেবিলেটেড। সুতরাং যেখানে কাজ করবে সেইখানে কাজের ক্ষেত্রে তো স্যার মোটামুটি ভালো রকমের একটা টানাপোড়েন থাকবে। আর তৃতীয়ত হচ্ছে যে সাংসারিক জীবন, সেই সাংসারিক জীবনে যে সুখ লাভ, সেটার ক্ষেত্রটাতে একটুখানি স্যার বাধা আসতে পারে। আর বৃহস্পতি আর শুক্র বসে আছে ভাগ্য ক্ষেত্রতে, স্যার ওখানে কখনো কখনো মানে মনে হবে যে টোটালটাই মানে ইয়েতে রয়েছে, সাপোর্টে রয়েছে, আর কখনো কখনো টোটালটাই মনে হবে পুরোটাই নেগেটিভ হয়ে যাচ্ছে, আপস এন্ড ডাউন থাকবে। জাস্ট ওয়েট। ঠিক আছে, তোমার যে ডিসকাসটা ঠিক আছে, ডেভেলপমেন্ট ডিসকাস ঠিক আছে। এবার প্রমোদদা, যতটুকু আপনি শুনলেন ততটুকুর ভিতরে কি পজিটিভ আছে কি নেগেটিভ আছে সেটা বলেন। মানে কতটুকু ঠিক আছে কতটুকু ঠিক নেই। দাদা ঠিকই শুনতে পাচ্ছি না, আরেকবার বলুন। মানে বললাম যে প্রমিত যে কথাগুলো বললো, দেবানিক যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর ভিতরে কতটুকু কথা সঠিক আছে বা কতটুকু কথা সঠিক নেই। ঠিক 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 আছে। প্রমিত, বিরক্ত ভাব বেশি সময় থাকে, দেবানিক বিরক্ত ভাব বেশি সময় থাকে। দেবানিক যে কথা স্যার বলেছে ঠিক আছে। হ্যাঁ স্যার হ্যাঁ, একটা কি জিনিস বলতে করবো চাই, কি না করবো স্যার একটা বলুন। জিনিস বলতে চাই, দ্বাদশপতি এতে ষষ্ঠ স্থানে বসেছে, সেখানে গিয়ে মানে নিজে দ্বাদশপতি ষষ্ঠ স্থানে তো বসেছে, আবার নিজের ঘরকে নিজেই দেখছে সপ্তমে। তো সেখানে শত্রু বেষ্টিত এবং রোগযুক্ত হওয়ার চান্স প্রচন্ড। রোগ তো থাকবেই এবং প্রচুর শত্রুও থাকবে। আচ্ছা, তাই এবার প্রমিত আরেকটু আগাও। হুম। তুমি আরেকটু বলো, সেকেন্ড হাউস কে নিয়ে বলো, শনিকে নিয়ে বলো। শনিকে নিয়ে শনি শনি ধন ধন স্থানস্থ, স্যার মানে এখানে হচ্ছে স্যার ধনের। দ্বিতীয় পতি। হ্যাঁ, দ্বিতীয় পতি হচ্ছে শনি। শনি প্রথমে যদি শনি গল্প, দ্বিতীয় পতির গল্পটা করি, হ্যাঁ, তাহলে যে শনি যখন দ্বিতীয় পতি হয়েছে, দ্বিতীয় ঘরেই বসে রয়েছে, সেখানে সে স্বরাশিতে বসে আছে এবং সে উচ্চ, প্রথম হ্যাঁ, কথা। এই দিক হ্যাঁ, থেকে তো ধন প্রাপ্তির একটা প্রবল যোগ আছে, হুম, ঠিক আছে। হুম, কিন্তু অন্য দিকে দেখতে গেলে এদিকে যেমন বসে আছে 8th হাউসে, থেকে সূর্য আর বুধ দুজনেরই দৃষ্টি পড়ছে। এবার প্রথম কথা হচ্ছে সূর্য চন্দ্রের ঘরে বসে আছে, ডেবিলেটেড। হুম, আচ্ছা,
বুধ বসে আছে চন্দ্রের ঘরে, বুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো না, বুধ ওখানেও টেবিলেতে। আচ্ছা, তাহলে এখানে যখন দুটোই সূর্য আর বুধের যখন স্যার নেগেটিভ দৃষ্টিটা পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে স্যার প্রাপ্ত ধনহানির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে স্যার সূর্যের যে একটা মানে সূর্য যে ঘরে বসে সেই ঘরটাকে মানে রেখে বাকি যে ঘরে আছে তার যেহেতু যে দৃষ্টিটা থাকে সেই দৃষ্টিটা যে ভালো দৃষ্টি দেয়, সেই কারণে মানে যতটা ক্ষতি হওয়ার কথা ততটা ক্ষতি হবে না। ঠিক, বুঝতে পারলাম। আর সেখানে ষষ্ঠপতি বসে আছে হচ্ছে পঞ্চম নবম ঘরে। তো একই জিনিস দ্বাদশপতির মতোই, কিন্তু ধর্মহানির সম্ভাবনা থাকে। কিন্তু জাতক যেহেতু আবার ওই ঘরে আবার বৃহস্পতিও বসেছে এবং তিনি লগ্নপতি, তো সে অর্থে গেলে একটা ধর্ম এবং অধর্মের মাঝখানে একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে জাতক সবসময় থাকবে, ঠিক করবো না ভুল করবো। ওটাই বললাম যে ভাগ্যের ক্ষেত্রে তো একটা আপস এন্ড ডাউন থাকে, কখনো কখনো মনে হবে আপস যে এন্ড নিজের ডাউন। পরের, কখনো কখনো মনে হবে যে পুরোটাই মানে নেগেটিভে যাচ্ছে। হুম। ধর্মের প্রতি বিশ্বাসটা একটু নড়াচড়া করবে সবসময়। আর কি রইলো? কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, লগ্নপতি গিয়ে যেহেতু নবম ঘরে বসে আছে, তাহলে বাবা যে কাজ করছে সেই কাজে কিন্তু জাতকের কিন্তু সাফল্য আছে। সাফল্য আছে। একদম প্রমিত, সঠিক। এবার এবার যদি এটা নিয়ে গল্প করি, এবার আমি থার্ড হাউসকে নিয়ে গল্প করব, কি করব? প্রমিত, থার্ড হাউসকে নিয়ে কি ভাববে? থার্ড হাউস তো স্যার শনি, হুম, থার্ড হাউসের অধিপতি স্যার ইয়েতে গিয়ে বসে আছে, কি জানি বলে, সেকেন্ড হাউসে গিয়ে বসে আছে। তাহলে হুম। পারিবারিক অর্থ লাভ, ঠিক আছে, পারিবারিক অর্থ লাভ। আরো যদি বলি যে এখানে স্যার চন্দ্র বসে আছে, শনির সঙ্গে চন্দ্রের সম্পর্ক কি, চন্দ্রের তো কোনো শত্রু নেই, তাহলে এখানে চন্দ্র তো ভালো দৃষ্টি দিচ্ছে, হুম। কমিউনিকেশন পাবে, ফ্যামিলি থ্রু দিয়ে কিছু মানে, হ্যাঁ এই তো ঠিকই তো আছে, তাহলে ফ্যামিলি থ্রু দিয়ে কিছু কাজ বাজে কোনো সংস্থান আসতে পারে। চন্দ্রকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, হুম। শুক্র দৃষ্টি দিচ্ছে চন্দ্রকে। বৃহস্পতি দেখছে চন্দ্রকে, শুক্র দেখছে চন্দ্রকে, বলো। এবং চন্দ্র নবম ঘরকে দেখছে। কিন্তু বৃহস্পতি বৃহস্পতি এবং চন্দ্র সাধারণত গজকেশরী যোগ তৈরি করে থাকে এবং তার রেজাল্টটা দিয়ে থাকে। কিন্তু যেহেতু এখানে দৃষ্টি বিনিময় হচ্ছে, গজকেশরী যোগ তৈরি করবে না, তবে এরকম একটা ভালো রেজাল্ট দেবে। ঠিক আছে কি কথাটা? হ্যাঁ। এবার চতুর্থ ঘরের প্রতি যে আছে সে হচ্ছে বৃহস্পতি। স্যার আরেকবার বলবেন, আরেকবার বলুন যে চন্দ্র আর বৃহস্পতি দৃষ্টি বিনিময় করছে। হ্যাঁ, চন্দ্র বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি চন্দ্রকে দেখছে। অ্যাকচুয়ালি চন্দ্র এবং হ্যাঁ বৃহস্পতি যদি এক ঘরে থাকে তাহলে গজকেশরী যোগ হয়। চন্দ্র আর বৃহস্পতি আচ্ছা। যদি এক ঘরে থাকে তবেই গজকেশরী যোগ হয়। কিন্তু এখানে যেহেতু চন্দ্র বৃহস্পতি দৃষ্টি বিনিময় হচ্ছে, তার মানে গজকেশরী যোগের কিছুটা ভাব এর ভিতরে পাবে, গজকেশরী যোগ নয়, কিন্তু রেজাল্টটা পাবে। এটা হলো পজিটিভ রেজাল্ট। কিন্তু স্যার চন্দ্র আর বৃহস্পতি একটার মধ্যে শত্রুতা আছে না একটা? না না, এরা দুজনে গজকেশরী যোগ তৈরি করে। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার যদি আমি ফোর্থ হাউসকে ভাবি, ফোর্থ হাউসের প্রতি যে আছে সে বৃহস্পতি গিয়ে নবম ঘরে বসে আছে। এখানে কি রেজাল্ট আছে প্রমিত? ও সরি, বুধ বুধ আর শুক্র। প্রমিত, হ্যাঁ। হ্যাঁ। বলছি চতুর্থ ঘরের প্রতি গিয়ে নবম ঘরে বসে আছে, এখানে কি রেজাল্ট আছে? চতুর্থ ঘরের প্রতি নবম ঘরে বসে, চতুর্থ ঘরের প্রতি মানে মা, তার মানে চতুর্থ ঘরের প্রতি এর পুরো মা বাবা, পৈতৃক মা সম্পত্তি, এই মা বা বিদ্যানুর বন্ধু আর কি। বান্ধবদের তরফ থেকে মানে একটা কিছু মানে ভাগ্য দেওয়ার সম্ভাবনা থাকবে। यस, কমপ্লিট পুরো ফ্যামিলিটা, দূরযাত্রায় অর্থ লাভ। এর কমপ্লিট ফ্যামিলিটা একে, দূরযাত্রায় অর্থ লাভ। কমপ্লিট ফ্যামিলিটা এর ভাগ্যটাকে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবে, রাইট? হুম। আচ্ছা, এবার আমি এটা ছেড়ে দিলাম। যদি আমি ফিফথ হাউসকে ভাবি, ফিফথ হাউস হলো মঙ্গল, মঙ্গল এসে বসে আছে তোমার হলো দুস্থানে। এখানে কি রেজাল্ট আছে বলো? এডুকেশন প্লাস তোমার হচ্ছে রোমান্স, দুইটা ঘর আছে।
এডুকেশন প্লাস রোমান্স, তাহলে তোমার মঙ্গল যেহেতু দুস্থানে বসে আছে, এখানে কি রেজাল্ট আছে তো? ডিপ্রেশন, শত্রুতা। প্রবীণ, উচ্চশিক্ষা বাধা আর সাংসারিক সুখ লাভে অক্ষম। প্রথম গল্পটা হলো তোমার শিক্ষাক্ষেত্রে বাধা তৈরি হবে, দেবানি কথাটা বোঝো, এবং সে বাধাটা নিয়ে যে কোন রকম ভাবে ও মোটামুটি ধরো ওই ডিগ্রি কোর্স করতে পারে। এবার রোমান্সের ক্ষেত্রটা নিয়ে যদি ভাবি, তাহলে মঙ্গল যেহেতু ষষ্ঠ ক্ষেত্রে চলে আসছে, তার মানে রোমান্সের ক্ষেত্রটাই ভালো না। মানে স্ত্রীর সাথে এর যে সম্পর্ক হওয়ার কথা, সেই সম্পর্কের মাঝখানে বিশেষ একটা বিচ্ছেদ রয়ে গেছে। এটাকে পুরো কনফার্ম আমরা কখন করতে পারি? D9 চার্ট, D9 চার্টে মঙ্গল দ্বাদশ ঘরে বসে আছে, দেখো D9 চার্টে মঙ্গল দ্বাদশ ঘরে বসে আছে, তার মানে রোমান্সের ক্ষেত্রতে ডিস্টার্ব আছে, এবং যেটা শারীরিক সম্পর্ক, এই শারীরিক সম্পর্কে এর বিশাল উত্থান পতন আছে, মানে খুব একটা সুবিধাজনক নয়। এবার 7th হাউসে কেতু বসে আছে, তোমার কেতু দেখছে হলো তার লগ্নকে। যদি কেতু দৃষ্টির আলোচনা করে থাকে, আর যদি দৃষ্টি আলোচনা না করে থাকি, তাহলে অনলি কেতুকে নিয়ে আলোচনা করব। এমনিতেই তোমার হচ্ছে লগ্নপতি যে আছে বৃহস্পতি, বৃহস্পতির সপ্তম ঘর যে আছে, সপ্তম ঘর হচ্ছে বাধক স্টার। দ্যাট মিনস তোমার বুধ হচ্ছে বাধক স্টার, বুধের ঘরে কেতু বসছে। এখানে কেতু রেজাল্ট, কেতু ম্যাক্সিমাম অ্যাক্টিভ, কিন্তু এই জায়গাটাতে ম্যাক্সিমাম অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ যদি থাকে, তাহলে এখানে কি রেজাল্ট আছে? স্বামী স্ত্রীর ভিতরে, ওদের ভিতরে মতানৈক্য থাকবে, মতের প্রচুর অমিল থাকবে, রাইট? আর কেতু স্যার D9 চার্টে গিয়ে 5th হাউসে বসে আছে। হ্যাঁ, কেতু 5th হাউসে বসে আছে মঙ্গলের ঘরে, এখানে কেতু কিন্তু ডিস্টার্বে আছে। তার মানে কেতুর যে রেজাল্ট, ও কিন্তু অ্যাক্টিভ করবে। এবং শনি দেখো বকরি হয়ে লগ্নস্থানে বসে আছে, রাইট? কিন্তু শনি এখানে কিন্তু খুব স্ট্রং D1 চার্টে, বিকজ D9 চার্টে কিন্তু শনি উইক। কিন্তু এখানে যদি D1 চার্ট যদি শনিটা প্রচন্ড ভাবে উইক হতো, এবং সেটা যদি D9 চার্টে সেই উইকটা দিত, তাহলে এখানে ডিভোর্সের গল্প আসতো। কিন্তু যেহেতু শনি উইক, এখানে ডিভোর্সের গল্প আসবে না। কথা ক্লিয়ার? মানে এটা যদি স্যার D1 চার্টে যদি সরাসিতে না থাকতো, তাই তো? সরাসরি যদি না থাকতো, রাইট। এবং এখানে ডিগ্রি যেটা আছে 20 ডিগ্রি, শনি তো খুব ইয়াং। ঠিক আছে, কথাটা বুঝতে পারলাম আমরা এখানে। আরেকটা যেটা বিষয় আছে, আমাদের অষ্টম ঘরে রবি বসে আছে, তার মানে এ ভালো ভালো একটা জিনিসকে কালচার ডিসকাস করতে ভালোবাসবে। এবং যেহেতু এর হলো ধনেশ হচ্ছে শনি, সেহেতু লোহা লস্কর হাবিজাবি এর মাঝখান থেকে, অষ্টধাতু এর মাঝখান থেকে এর ইনকাম ভালো আসবে। লোহা লস্কর, লোহার উপরে তাকে যেতে হবে। কথাটা বুঝতে পারলাম? মানে অর্থের বিষয়। এবং এখানে তোমরা এই জিনিসটা মনে রেখো, যদি এটা মেষের ঘর থাকতো, মেষের ঘর যদি থাকতো, কিংবা বৃশ্চিকের ঘর যদি থাকতো 2nd হাউস, তাহলে একে কি হতো, মানে তাকে পুরাটা বলবো যে এই তার পুরা সংসার ছেড়ে চলে যেতে হতো। কিন্তু যেহেতু শনি শনির স্বক্ষেত্রে আছে, তাই তাকে সংসার ছেড়ে চলে যেতে হবে না। অ্যাকচুয়ালি বাড়ির বাইরে তাকে অর্থ লাভ হবে। কোথায় হবে? বাড়ির বাইরে। অ্যাকচুয়ালি এটাকে অ্যাব্রোড দেখায়। শনি যখন দ্বিতীয় ক্ষেত্রে থাকে, তখন তার অ্যাব্রোডে ভালো অর্থ লাভ হয়। কিন্তু এখানে অ্যাব্রোডের ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হবে। কেন বাধা তৈরি হবে? গল্পে আসো। শনিটা এখানে বকরি অবস্থানে আছে। শনি বকরি অবস্থান মানে আছে, শনিকে বলা হয় শনিশ্বর, মানে শনি ধীরে চলে। ধীরের মাঝখানে বকরি, বকরি মানে আরো ধীরে। যদিও অনেকের কালচার আছে বকরি মানে উল্টা চলা, অ্যাকচুয়ালি বকরি শব্দের অর্থ উল্টা। কিন্তু এখানকার যেটা জ্যোতিষীয় যে ভাষায় বকরি ব্যবহার করা হয়, স্টার কখনো উল্টা চলে না। অনেকে ডিসকাস করে, অনেক জ্যোতিষীরা বলে যে স্টারটা এখন উল্টো চলছে, উল্টো কাজ হবে। এটা কিন্তু নিশ্চয়ই না। তাহলে আমরা মোটামুটি কুণ্ডলিটা ডিসকাসের মাঝখানে আমরা অনেকেই বুঝতে পারলাম এখানে কি আছে। তো প্রমোদ অ্যাকচুয়ালি কুণ্ডলিটা যতটুকু ডিসকাস হয়েছে, তাতে আপনি কতটুকু সন্তুষ্টি পেয়েছেন এবং কতটুকু প্রফিট আপনার মনে হচ্ছে যে না কুণ্ডলিটা ডিসকাস হচ্ছে সঠিকভাবে। যদি কোনো রকম নেগেটিভ কিছু আপনার মনে থেকে থাকে বা কোনো বিষয়টা হয়নি,
তাহলে আপনি সরাসরি বলে দিতে পারেন। সেটাকে অবশ্যই খুঁজে বের বের করতে হবে। এই জিনিসটা ঠিক হচ্ছে, যে কথা আলোচনা হচ্ছে ওই জিনিসটাই ঠিক হচ্ছে। ঠিক আছে? কিটা একদম। করব মানে নিজেই ঠিক করতে পারছে না, এই জিনিসটা করব এটা করব না, এরকম মনের মধ্যে একটা দ্বন্দ্ব আসছে। আজকে যে কাজটা বলে এই কাজটা করবো, কালকে বলে না এটা করলে হবে না, ভালো হবে না, তার মানে যেরকম ও ভুলে গেছে আজকের কথা, কালকে যেরকম ভুলে গেছে। পোখরাজ পরে আছে, আচ্ছা। আমার কাছে বসে আছে এখন। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ওর কাছেও শুনবো। তো হ্যাঁ, ঠিকই আছে। ঠিক আছে, দাঁড়ান দেখছি কেন কেন এরকম হচ্ছে এই বিষয়টা দেখছি। তো এরকম হওয়ার কথা না, তবুও দেখছি। ঠিক আছে, তো আবার আমরা কিন্তু কুণ্ডলিতে আসছি। ঠিক আছে প্রমিত, হ্যাঁ অবশ্যই কুণ্ডলিতে আসলে পরে আমরা বুঝতে পারবো যে বিষয়টা কি আছে, তাই না কি? একদম। অ্যাকচুয়ালি মোটামুটি আমরা তো বুঝতে পেরেছি যে কুণ্ডলীর অবস্থানগুলো কি আছে এবং কুণ্ডলীর কোন জায়গায় এসে আমরা পৌঁছেছি। এবার যে বিষয়টা আছে এখানে, এখন যেটা আমি আলোচনা করতে যাচ্ছি, সপ্তম ক্ষেত্র পার হয়ে আমি অষ্টম ক্ষেত্রে চলে গেছি। এবার অষ্টমে রবি এবং বুধ রয়ে গেছে। রবি তাহলে এখান থেকে দেখছে, এটাকে শনিকে দেখছে। রবির শনির ঘরের দৃষ্টি, যেটা শনির সাথে যে দৃষ্টি বিনিময় রবির হচ্ছে, সেটা কমপ্লিটলি নেগেটিভ, এবং রবি একে অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর ভাবে ডিস্টার্ব করবে, প্রফিট দেবে না, হুম, দেবানি। হুম, হুম। এবার বুধ যেটা আছে, বুধ ও প্রফিট দিতে পারছে না এখানে। এবার যদি আমরা নবম ক্ষেত্রের দিকে চলে আসি, তাহলে নবম ক্ষেত্রে দেখো মঙ্গল, যদি এখানে নবম ক্ষেত্রটাকে ভালো করে যদি আমরা চিন্তাধারা করি, তাহলে অবশ্যই এই জায়গাটা কিন্তু আমরা আসবো। অ্যাকচুয়ালি যেটা আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা ছিল, সেই বিষয়টা আমরা মাথায় নিতে পারিনি। মঙ্গল কিন্তু এখান থেকে নবম ক্ষেত্রটাকে দেখছে, 1 2 3 4 5 6 7 হুম। 8। এবার মঙ্গল এখান থেকে কিন্তু তার লগ্নকে দেখছে। হুম। ঠিক আছে, 9 10 11 12 মঙ্গল এখান থেকে দ্বাদশ ঘরকে দেখছে। কথাগুলো বুঝতে লাগবে কিন্তু এখানে। তাহলে মঙ্গল যেহেতু নবম ক্ষেত্র দেখছে, মঙ্গল এখানে ডেবিলিটেড শুক্রের ঘরে বসে আছে, মঙ্গল এখানে 19 ডিগ্রি, মঙ্গল কিন্তু এখানে স্ট্রং, বিকজ মঙ্গল এর জন্য কমপ্লিটলি নেগেটিভ রেজাল্ট দেবে। ঠিক আছে, যদি নেগেটিভ রেজাল্ট দেয়, দেখো এখানে আরেকটা জিনিস ভালো করে এই জিনিসটা শিখে নাও। এখানে যদি আমি তার স্পাউসটাকে ধরি, তাহলে স্পাউসের দ্বাদশ ক্ষেত্রের বিষয় মঙ্গল দেখা যাচ্ছে। হুম, স্পাউসের দ্বাদশ ক্ষেত্র মঙ্গল, তাহলে স্পাউসের তোমার হলো দ্বিতীয় ক্ষেত্রে হলো রবি এবং বুধ আছে, এবং স্পাউসের তৃতীয় ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র রয়ে গেছে। স্পাউস কিন্তু ম্যাক্সিমাম অর্থনৈতিক দিকে প্রচন্ড ভাবে তার দৃষ্টি থাকবে, এবং তাকে প্রচুর অর্থ রোজগার করতে হবে, এবং অর্থ তাকে পরিপূর্ণ ভাবে থাকতে হবে। অলওয়েজ স্পাউসের চিন্তাধারা এরকম থাকবে। হুম। এবার তুমি যে আমার যার কুণ্ডলী সে পাশাপাশি বসে আছে, তাকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো কথাটা সত্যি কিনা। মোহাম্মদদা, হ্যাঁ বলুন। বলছি যে আপনার যে বৌমা আছে, বৌমার যেরকম চিন্তাধারা আছে, প্রচুর পরিমাণে তাকে অর্থ হতে লাগে, সংসারে আরো বেশি ডেভেলপ হতে লাগে, অলওয়েজ এটা নিয়ে একটা ফোর্স তৈরি হচ্ছে। জিজ্ঞাসা করুন আপনার ছেলেকে এটা ঠিক কিনা। স্যার, হ্যাঁ আমি বলছি যে মঙ্গল, আপনি মঙ্গল লগ্ন থেকে মঙ্গলে টেনেছেন, ওটা লগ্ন, ওটা দ্বাদশপতি হবে। হ্যাঁ, আমি ওই কথাই মানে বলছি। দ্বাদশ মঙ্গল, দ্বাদশে টানবে। মঙ্গল দ্বাদশ ঘরে থাকছে, তাহলে হলো তোমার দ্বিতীয় ঘরে রবি এবং বুধ থাকছে, হ্যাঁ। তাই নয় কি? না, আপনি যে দাগটা যেটা টেনেছেন, মঙ্গলের দৃষ্টিটা লগ্নে নয়, মঙ্গলের দৃষ্টিটা দ্বাদশ ঘরে পাবে। না 1 মঙ্গলের দৃষ্টি 2 লগ্নেও আছে, অষ্টম ঘর 3 না 4 মঙ্গলের 5 থেকে। 6 7 8 অষ্টম ঘরে থাকবে না? মঙ্গলের আরেকটা দৃষ্টি আছে তো তোমার হলো দ্বাদশ ঘরে, সপ্তম ও ঘরে। হ্যাঁ, অষ্টম ঘরে থাকবে। ও হ্যাঁ, অষ্টম ঘরে 478, থাকবে। 478। কিন্তু স্যার, অষ্টম দৃষ্টি লগ্নে 1 থাকবে। 2 3 4 5, 5 নম্বর ঘরে কেন টেনেছেন? 5 অষ্টম নম্বর ঘরে ঘরে দা- দ্বাদশ ভাবে। মঙ্গলের দ্বাদশ দৃষ্টি। আমার এখানে 4 7 আর 8 লেখা আছে, দ্বাদশও আছে। দ্বাদশ আছে, দ্বাদশ আছে, 4 7 8 হুম। 10 আমি এটা লিখে নাও। ঠিক আছে, 4 তাহলে 7 8 12। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কথাটা ক্লিয়ার হলো
তার মানে এর এর যে ওয়াইফ হবে, এর ওয়াইফের একটা কিন্তু প্রেসার থাকবে একে, যেটা প্রচুর পরিমাণে বেশি পরিমাণে অর্থ রোজগার করো, ঠিক আছে, এই রোজগারে সংসার চলবে না, এরকম একটা টার্গেট, এটা নো ডাউট ভালো। কিন্তু যেহেতু এখানে সপ্তম ঘর আমাদের বসে আছে, সপ্তম ঘরে কমপ্লিটটাই বসে আছে কেতু, কেতু বসে আছে মানে এর ওয়াইফ প্রচন্ড ভাবে জেদা। কি প্রবল দা, বৌমার প্রচুর জেদ আছে? হ্যাঁ, বৌমার প্রচুর জেদ আছে? জিদ্দি। হুম। হ্যাঁ ও তো লগ্নে রবি মঙ্গল আছে। না, সেটা পরে দেখছি, আমি এই কুণ্ডলিটা দেখছি, ওটা বৌমার কুণ্ডলী আলাদা ভাবে দেখবো। হ্যাঁ, আর কিটা জিজ্ঞেস করলে ঠিক বুঝতে পারলাম না। মানে বলছি বৌমা প্রচন্ড জেদা না, জেদ আছে না? শান্তশিষ্ট, ব্যবহার ভালো, খারাপ নয়। হুম, মানে বলছি জেদ আছে না? জিদ্দি। হুম। হ্যাঁ, জিদ্দি তো ও ছেলের সঙ্গে একটু মাঝে দুজনে হয়। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার বোঝা গেল। তাহলে মঙ্গলের গল্প শেষ, এবং মঙ্গল যেহেতু নবম দৃষ্টি দিচ্ছে, তার মানে এর ভাগ্যটা একটু ভারী জিনিসের উপরে পড়বে, ঠিক আছে, এর ভাগ্যটা ভারী জিনিসের উপরে আসবে, কিন্তু এটা মাথায় নেবে। এবার দশম ক্ষেত্র আসছি, দশম ক্ষেত্রে বসে আছে, দশম ক্ষেত্রে বুধ, বুধ গিয়ে বসে আছে তোমার হলো, বুধ কোথায় বসে আছে দেখো, বুধ দশম ক্ষেত্রে বুধ বসে আছে অষ্টম ক্ষেত্রে, এর কর্ম সঠিকভাবে করা খুব মুশকিল হবে, রাইট? বাধক স্টার। এবার বুধের যদি আমি সপ্তম দৃষ্টি দেখি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখানেও ডিস্টার্ব হচ্ছে। দ্যাট মিন্স এর জন্য বুধের রিমেডি করা উচিত। বুধের রিমেডি কি করব? গণেশ মন্ত্র পাঠ এবং গণেশের পূজা করা, বুধবার দিন গণেশ চালিসা পাঠ করা, এবং গণেশ মন্দিরে অল্প ক্ষীর মানে মিষ্টান্ন দিয়ে সাথে হচ্ছে লাড্ডু দেওয়া। যদি এটা কন্টিনিউ কয়েক সপ্তাহ করতে পারে, বুধের জন্য ম্যাক্সিমাম প্রফিট পাবে। তাহলে বুধের যে অবস্থানগুলো, কর্মক্ষেত্রের যে ডিস্টার্বটা, সেটা কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে এবং ঠিক হবে। বোঝা গেল কথাটা? এই যে বুধের প্রতিকারটা প্রত্যেক দিন না বুধবারকে বুধবার? না, না প্রত্যেকদিন, প্রত্যেক দিনই শুধু হলো গণেশ চালিসা পাঠ করবে, বা গণেশের বীজ মন্ত্র ওম গান গণপতি নম, এই মন্ত্রটা পাঠ করতে পারে। এবং প্রত্যেক বুধবার দিন একটুখানি ক্ষীর বানাবে, অল্প একটু ক্ষীর, মিষ্টান্ন পায়েস, এবং সাথে একটা বা দুটা লাড্ডুকে গণেশকে দিয়ে একটু পূজা করবে নিজেই, মানে আপনার ছেলে নিজেই করবে, এবং সেই প্রসাদটা বাচ্চাদের মাঝখানে বেটে দেবে। আর এটা দিলে পরে বুধের যে ওর খারাপ অবস্থাটা, সেটা কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে, এবং ক্লিয়ার হয়ে গিয়ে ও আগে কর্মস্থানটা সঠিকভাবে করতে পারবে। এই যে কতটা বুধবার? মোটামুটি ধরুন মিনিমাম 7টা বুধবার করুন। 7টা বুধবার করুন, তাহলে আমার দশম ক্ষেত্র শেষ। দশম ক্ষেত্র ভেঙে দিলাম। এবার আমি একাদশ ক্ষেত্র আসছি। একাদশ ঘরের শুক্র, শুক্র গিয়ে বসে আছে এখানে, শুক্রের সপ্তম দৃষ্টি এখানে আসছে, দেখো ভালো করে বোঝো। একাদশপতি এসে বসে আছে নবম ক্ষেত্রে। হ্যাঁ, একাদশপতি নবম ক্ষেত্রে বসে আছে। এইখানে কিন্তু একটা ভালো গল্প আছে। একাদশপতি নবম ঘরে বসে আছে, কিন্তু ও কিন্তু অনেক অর্থের মালিক হবে। বিদ্যা উপার্জন মানে জ্ঞান থাকবে প্রচুর। হ্যাঁ, বাণিজ্য ক্ষেত্রে লাভ প্রচুর একদম। যদি তবে বাণিজ্যটা হবে ওদের শনির, মানে শনির ক্ষেত্র থেকে। আর আর ধার্মিক মানে জ্ঞানী লোকের, মানে যারা একটু জ্ঞানের দিকে থাকে তাদেরকে, মানে ধার্মিক লোক তাদের সঙ্গ করতে ভালো লাগে ওর, একদম, যারা জানে, সত্যি জানে, ও অ্যাকচুয়ালি ধর্ম মানে পরামর্শ নিয়ে। ও অ্যাকচুয়ালি ধর্ম বিষয়ে ওর ভিতরে দুর্বলতা আছে, ঠিক আছে, ধর্মটাকে ও বিশ্বাসও করে। এবং ওর যেহেতু লগ্নে এই জায়গাটাতে রাহু বসে আছে, তার মানে নো ডাউট ও কিন্তু ভালো একটা রিসার্চ করতে পারে যে কোনো বিষয় নিয়ে। রাহু যে কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে পারে। রাহু একটা গবেষণাগার তৈরি করতে পারে। রাহু
সূক্ষ্ম ইলেকট্রনিক বস্তুর উপরে ভালো দখল। রাহু গুপ্তবিদ্যায় পারদর্শী, রাহু তন্ত্রবিদ্যায় পারদর্শী, রাহু শাস্ত্রবেত্তা, বেদ বেদান্ত এগুলা ভালো পাঠ করতে পারবে এবং মানুষকে ভালো বোঝাতে পারবে, এটা রাহুর ভালো কাজ। ক্লিয়ার? কিন্তু আমরা যেহেতু আলোচনা করছি সেটা হলো 11th হাউস। 11th হাউসের প্রতি যখনই নবম ক্ষেত্রে এসে বসছে তার মানে ওর প্রচুর অর্থ হবে এবং অর্থের উপরে ও ভালো ফেম হবে। কিন্তু এই অর্থটা ওকে দেবে কে? অর্থটা দেবে কিন্তু এর বাদকস্টার বুধ। বুধই কিন্তু একে অর্থ দেবে। তার মানে বুধ এর জীবনে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। বুধ কেন দেবে? দশমপতি বুধ। ও আচ্ছা আচ্ছা। এ কিন্তু ভালো শিক্ষক হতে পারে, কথাটা মাথায় রেখে ভালো টিচার হতে পারে। টিচিং দেওয়ার কোয়ালিটি এর বেস্ট এন্ড বেটার। ঠিক আছে, মানুষকে ভালো বোঝাতে পারবে, এই বিষয়টা মাথায় রাখতে লাগবে মামান। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হলো? তাহলে একাদশপতি মোটামুটি ক্লিয়ার হলো। এবার আমরা দ্বাদশপতির গল্প করবো। দ্বাদশপতি মঙ্গল। এবার মঙ্গলও বসে আছে গিয়ে তোমার ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে। হ্যাঁ, এই মঙ্গল এই দ্বাদশ ঘরকে মঙ্গল ঘরে দৃষ্টি দিচ্ছে। তার মানে কি বলছে এখানে? গল্পটা কি? তুমি ঘর ছাড়ো। মঙ্গলের গল্প হচ্ছে তুমি বাইরে চলো। মঙ্গলের গল্প মানে রোজগার করতে তোমাকে বাইরে নেবে। ষষ্ঠ ঘরে যখন মঙ্গল বসে আছে তাহলে সেক্ষেত্রে তো স্যার কিছু হেলথ ইস্যু তো থাকবে স্যার, ব্লাড রিলেটেড। একদম হেলথ ইস্যু আসবে, কিন্তু দেরি আছে। ঠিক আছে, কিন্তু এখানে প্রথম যেটা গল্প, মঙ্গল মঙ্গলের ঘর দেখছে। মঙ্গল যেখানেই থাকুক তার নিজস্ব ঘরটাকে দেখছে মঙ্গল। এখানে পজিটিভ রেজাল্ট। এখানে কিন্তু মঙ্গল ম্যাক্সিমাম পজিটিভ দেবে দ্বাদশ ঘরটাকে। তাহলে দ্বাদশ ঘর যদি ম্যাক্সিমাম পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমি মঙ্গল যেহেতু এখানে দ্বাদশ ঘরে বসে আছে, দাম্পত্য জীবন যেটা সেটাতে অসুখী বলা যেতে পারে না এবং ফিজিক্যাল রিলেশনে ও হ্যাপি। কথাটা বোঝা গেল ফাইনাল? ঠিক। এবার তাহলে মঙ্গলের গল্প শেষ। এবার শুধু আমি লগ্নটাকে দেখবো। লগ্নে হলো রাহুর গল্প। এর রাহু সম্পূর্ণ এর ব্রেনটা যেটা নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু রাহু। ম্যাক্সিমাম এর ভিতরে পলিটিক্স আছে কিন্তু। রাহু পলিটিক্স করতে খুব ভালোবাসে। রাহু কাউকে দিয়ে কাজ করিয়ে নেবে, সেটা ভালো করতে পারে রাহু। তাহলে এই জায়গাটা ম্যাক্সিমাম পজিটিভ আমরা পাচ্ছি। বাকি ওভারঅল যে কুণ্ডলিটা আছে, কুণ্ডলিটা প্রেজেন্ট টাইম শনির মহাদশা চলছে। তাহলে শনির মহাদশা বলতে শনি হলো এর তৃতীয় ঘরে আছে প্রেজেন্ট টাইম, গোচরে ট্যানজেন্ট। শনি দ্বিতীয় ঘরে আছে, তার মানে তার সাথে যে ছোট ভাই বা বোন যেই থাকুক তার সাথে সম্পর্ক ভালো থাকছে রিসেন্ট। এবার এর জন্য রেমেডি কি হতে পারে, এটা পুরো কনক্লুশন করলে পরে একে রেমেডি কি দেওয়া যেতে পারে? পোকরাজ করেছে, কেতুর পজিটিভ রেজাল্ট পাবে, বুধেরও কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে, কিন্তু বুধের জন্য ফুললি রেমেডি কন্টিনিউ করতে হবে, যেটা আমি বললাম। এটা করলে পরে বাকি ঠিক, আর কোনো কিছু করার দরকার হবে না বা কোনো স্টোনেরও দরকার হবে না, রাইট? দেখো আরেকটা কথা, চন্দ্র থেকে 4th হাউস মঙ্গল, এটা লক্ষ্য করনি কিন্তু 1 2 3 4 4th হাউস মাঙ্গলিক, চন্দ্র মাঙ্গলিক। ওরও কিন্তু রাগ আছে কিন্তু। তাহলে ওর যে রিসেন্ট যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, অ্যাক্সিডেন্টটা কার জন্য ঘটলো? এটা বুধের জন্য ঘটেছে অ্যাক্সিডেন্ট। 120। ঠিক আছে কথাটা? আর যা কিছু ঘটেছে সেটা বেশিরভাগ স্কিনের উপরে গেছে। প্রমোদা অ্যাক্সিডেন্টে কি ক্ষতি হয়েছে? হাড় ভাঙছে? প্রমোদা আপনাকে বলছি, আপনারটা মিউট করা আছে, মিউট বলুন। যে অ্যাক্সিডেন্ট হয়েছে সব উপরের চামড়া সব বেশি কমপ্লিট। আমি ওই কথাটাই বলছি,
অ্যাক্সিডেন্টটা কমপ্লিট বুধের, আর যে ক্ষতিটা হয়েছে স্কিনের। হ্যাঁ, স্কিন উপরে বেশি হয়েছে, এই মাথা কথাই- একটুখানি ফেটেছিল, বেশি নয়, কিন্তু এই যে আঁখ আর এই গালের উপর হাত আঙ্গুলগুলি, পায়ের আঙ্গুল, এইরকম সব মানে চামড়ার উপরে বেশি হয়েছে। তাহলে প্রবীণ কি আমি ঠিক বললাম যে দেখো যে বুধের অ্যাক্সিডেন্ট তার মানে স্কিনের উপর দিয়ে গেছে। এবার এখানে যদি রবি যুক্ত হতো তাহলে হার ভাঙতো, কিন্তু যেহেতু এটা বুধের সেহেতু স্কিনের উপর দিয়ে গেছে। তাহলে কথাটা ক্লিয়ার হলো। হ্যাঁ এবার শনির অ্যাক্সিডেন্ট ঘটলে পরে মাথায় গিয়ে আঘাত লাগবে, রাহুর অ্যাক্সিডেন্ট মাথায় আঘাত লাগবে এবং হাড় ভাঙবে। কথাগুলো মাথায় রাখবে কিন্তু, এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে রবির যে অ্যাক্সিডেন্টটা খুব ডেঞ্জার অ্যাক্সিডেন্ট হয় কিন্তু রবির। আর মঙ্গলের মঙ্গলের অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমাম ব্লিডিং হবে, ব্লিডিং রক্তপাত ঘটবে ম্যাক্সিমাম। তাহলে ওভারঅল আমরা যে কুণ্ডলিটা, সেই কুণ্ডলিটা দেখে কিছুটা বুঝতে পারলাম, এবং কুণ্ডলি কিভাবে ডিসকাস করা যেতে পারে এই বিষয়টা আমরা বুঝলাম কিনা? স্যার এর কি মঙ্গলের রেমেডি লাগবে? একদম না, মঙ্গলের রেমেডি করাই যাবে না। মঙ্গলের রেমেডি করলে ম্যাক্সিমাম ক্ষতি হবে। মানে মঙ্গল শান্ত করার জন্য? না না না, কোনো কিছুই লাগবে না, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে এবার প্রমোদদা আমাদের কুণ্ডলী ডিসকাস, যেরকম এর আগের ক্লাসেও আপনার কুণ্ডলী ডিসকাস করেছি, আজকেও করলাম, আপনি তাতে কতটুকু সন্তুষ্টি পেয়েছেন? এই কথাগুলি ঠিক হচ্ছে, ঠিক আছে, এই যে কথাগুলো আমাদের আলোচনা হলো, এই কথাগুলি সব ঠিক হচ্ছে। ঠিক আছে। তাহলে যদি ঠিক থাকে তাহলে প্রমিত আমরা রেমেডি হিসাবে তাহলে আমরা ওইটাই চিন্তাধারা করতে পারলাম, তাই তো? আপনি বুধের রেমেডি আর হচ্ছে ইয়ে, হ্যাঁ, আপনি মোটামুটি মিনিমাম 7টা বুধবার করে দেখুন, যদি ওর পজিটিভ কিছুটা হলো আমি পরবর্তীতে আরো কিছু রেমেডি আছে সেই রেমেডিটা আপনাকে করে দেব, ক্লাসেই করে দেব। দুইটা বুধবার করলে পরেই ওর পজিটিভ রেজাল্ট শুরু হবে। যদি আপনি দেখলেন পজিটিভ রেজাল্ট শুরু হলো, তারপরে আবার ক্লাসে আপনি কথাটাকে তুলবেন, আমি ওর জন্য স্ট্রং একটা রেমেডি করে দেব। কাল থেকে আরম্ভ করব একদম এই জিনিসটা। হ্যাঁ, ওকে নিজে কি করতে হবে, আপনি করলে হবে না কিন্তু। আচ্ছা, ও নিজে মন্দির যাবে পুজো করতে, নিজে মন্দির যাবে, গণেশ মন্দির ও যাবে, আপনি গেলে হবে না। ঠিক আছে। তাহলে আজকে আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে বিষয়টা কি আছে। আজকের যতটুকু আজকের ক্লাস হলো মিনিমাম আমাদের মানে বলবো যে ম্যাক্সিমাম আমাদের কুণ্ডলীর উপরেই গল্প হলো। তবে আমি আজকে একটা জিনিস নতুন একটা কিছু দিচ্ছি, যেহেতু কুণ্ডলীটা আমরা ডিসকাস করলাম শনি, কথাটা মাথায় রাখো এবং এটা তোমরা পয়েন্ট আউট করতে পারো। শনি হচ্ছে ধনেশ, মানে দ্বিতীয় ক্ষেত্রে শনি বসে আছে, তাই শনিকে ধনেশ বলা হয়। এবং শনি ধনস্থানে থাকলে পরে তাকে মানে কাষ্ঠ মানে কাঠ, অঙ্গার মানে কয়লা, ঠিক আছে, পুরাতন অট্টালিকা মানে পুরান বাড়ি, কৃষি কার্য দ্বারা এর প্রভূত অর্থ রোজগার হয়ে থাকে। এটা পয়েন্ট আউট করতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে থাকলে কৃষিকাজে কয়লা বিক্রি, কাঠ বিক্রি, কৃষিকাজ কিংবা বিদেশে অর্থ এবং সম্মান পেতে পারে যদি ধনেশ দ্বিতীয় ক্ষেত্রেই থাকে। তাহলে কথাটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। এই জিনিসটা পয়েন্ট আউট করবা কিন্তু, এটা মাথায় রাখবে অনেক সময়। আবার দেখবা দ্বিতীয়স্থ শনি মানে শনি দ্বিতীয় ঘরে আছে, সে মেষ কিংবা বৃশ্চিক রাশি, মেষ কিংবা বৃশ্চিক রাশিতে যদি থাকে তাহলে সে স্বজন পরিত্যাগ করে। দ্বিতীয় ক্ষেত্র যদি মেষ হয়, যেরকম আমি জিনিসটা হয়তো বোঝাতে পারবো, জিনিসটা আমি দেখাচ্ছি, আমি আবার একটু স্ক্রিন শেয়ারের মাঝখানে যাচ্ছি, তবে আমরা জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। এবার আমি কি বলছি কথাটা আবার বলো প্রমিত, বলো। দ্বিতীয় ক্ষেত্রে যদি মেষ বা বৃশ্চিক হয়, হ্যাঁ, যদি এখানে মেষ হয় তাহলে দেখবে এখানে মীন রাশি হচ্ছে, এই ক্ষেত্রটা মীনের ক্ষেত্র হচ্ছে, তাই নয় কি? হ্যাঁ। আর মীনের ক্ষেত্র যদি হয় তবে এই দ্বিতীয় ক্ষেত্র মেষ হচ্ছে, অথবা এটা তুলার ক্ষেত্র আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্র তোমার বৃশ্চিক আছে।
আর যদি বৃশ্চিক এবং তুলা যদি থাকে, সে স্বজন পরিত্যাগ করে, তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পরিত্যাগ সে করে দিতে পারে, এবং বিশেষ করে এরকম অনেক রেজাল্ট দেখাও যাচ্ছে। কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি স্বজন কেন পরিত্যাগ করছি, কে পরিত্যাগ করালো? শনি পরিত্যাগ করালো। এবং সেখানে তো দ্বিতীয় ক্ষেত্রে মেষ বা বৃশ্চিক হতে হবে, সেখানে শনি থাকতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, একদম। এমন কিছু সে বিদ্যা অর্জন করবে যে বিদ্যার ফলে তাকে নিচু জায়গায় যেতে হবে। মানে মনে করেন এমন কিছু বাজে তন্ত্রমন্ত্র সে শিখতে পারে, বিদ্যা অর্জন করবে, বাজে বিদ্যা আর কি, বা মারপিট, এই ধরনের কিছু বাজে বিদ্যা ও শিখতে পারে, কিন্তু সেই ব্যক্তিটা ধনহীন হয়, সেই ব্যক্তিটা ধনহীন হবে। সেই ব্যক্তিটা তার যে সঞ্চিত অর্থ, পিতার যে সঞ্চিত অর্থ থাকবে, সেই অর্থগুলো সে খরচা করবে এবং অতিরিক্ত কিছু ভোজন করবে, অতিরিক্ত কিছু খাবার সে খাবে, এবং সে খাবারের কোনো বাজ বিচার থাকবে না, এটা খাবো এটাই সই, এটা দেবো এটাই সই, এরকম কিছু হবে। আচ্ছা, এরকম ব্যক্তি যারা নাকি খাওয়ার ভিতরে বাজ বিচার নেই, তাহলে আমরা কথাটা ক্লিয়ার বুঝতে পারলাম? প্রবীর, বুঝতে পারছো কি? আমি এই লাস্টের পয়েন্টটা বুঝলাম না। মানে ওর সঞ্চিত ধন ও নিজে নষ্ট করবে, এবং ওর খাবারের ভিতরে কোন রকম বাজ বিচার থাকবে না, উল্টা সিধা খাবার খাবে। সেটা কখন? যখন নাকি শনি দ্বিতীয় ক্ষেত্রে থাকছে, বৃশ্চিক এবং তুলার ক্ষেত্রে। আচ্ছা, বৃশ্চিক আর তুলা, মানে সরি, মেষ বলেছিলেন। মেষ কিংবা তুলা, মেষ আর বৃশ্চিক। মেষ আর বৃশ্চিকের যদি দ্বিতীয় ক্ষেত্রে যদি থাকছে, মানে শনি থাকছে, তাহলে কথাটা ক্লিয়ার হলো? স্বজন পরিত্যাগ করবে, হচ্ছে বাজে বিদ্যা অর্জন, এবং এ লৌহ যন্ত্রপাতি, লোহার যন্ত্রপাতি, যে এই কাজে সে অর্থ লাভ করতে পারে। আচ্ছা স্যার, একটা কথা বলছি, বৃদ্ধিধন ইয়ে তো, হ্যাঁ, মানে পিতৃধন নাশ। এটা হচ্ছে শনির জন্য, শনি যদি দ্বিতীয় স্থানে থাকে তাহলে তার রেজাল্ট। আমরা তাহলে ক্লিয়ার হলাম? আজকে ক্লাসে এইটুকু দিলাম, দ্বিতীয় পতিকে নিয়ে আলোচনা করব আগামী নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস শুক্রবার করে দাও। স্যার শুক্রবার আমার বিকেলে ক্লাস থাকে। সকালে সকালে অসুবিধা নেই। তো সকালে করে না, ওই টাইমে 11টা। হ্যাঁ প্রমোদ দা বলেন। বলছি এই যে আইটিআই করেছে মেকানিক লাইন, আমি 9 তারিখ দিনে একজনকে এই চাকরির বিষয়ে কথা হতে যাচ্ছি, ভালো হবে? প্রমিত দেখো, কত তারিখ? আইটিআই করেছে ছেলে, আইটিআই করেছে, এই বিষয়ে একজন সাথে নকরির জন্য কথা হতে যাচ্ছি 9 তারিখ, ভালো হবে না? 9 তারিখ, এটা জুন 9 তারিখ। বলো প্রমিত। শনিরই তো দশা চলছে। 9 তারিখ জুন তো? হ্যাঁ, জুন মাস 9 তারিখ। জুন মাস মানে হচ্ছে 6। শনির দশা চলছে, প্রাপ্তিযোগ আছে, রাহু আছে, রাহু সেখান থেকে মনোবৃত্তি যোগ হবে, বৃহস্পতি 9 জুন হবে তো। থাকবে না, শনি তৃতীয় ক্ষেত্রে থাকবে। চলে আসছে, শনি তৃতীয় ক্ষেত্রে চলে আসছে। সেটার কথা বলছি না, দশাটা দেখ, শনি রাহু বৃহস্পতি, রাহু শুক্র। হ্যাঁ, শনি যদি তৃতীয় ক্ষেত্রে আছে তাহলে সেখানে শনি উচ্চ। হ্যাঁ তুলাতে, এতে ঢুকছে তো কুম্ভে।
আচ্ছা, এটা কি কাজের জন্য হচ্ছে? এই সেই যে আইটিআই ক্ষেত্রে মেকানিক লাইন, মানে কি পড়া, মানে কোনো কলেজে কি পড়ানোর জন্য? সে না। কি কাজ দেবে সেটা জানি না, এমনি মেকানিক লাইন জানা আছে বলে বলেছিলাম, বলে ঠিক আছে তুমি এসো বলে বলেছে, 9 তারিখ দিনে যেতে বলছে। আচ্ছা, যাই হোক, আমি বলছি 9 তারিখে যেতে বলছে, এখানে সে যেতে পারে, এটা সম্পদ যোগ হচ্ছে, ঠিক আছে। শনি রাহু বৃহস্পতি এবং রাহু এটা মিলে শুক্রও আছে এখানে, মানে বৃহস্পতি শুক্র এখানে রয়ে গেছে নবম ক্ষেত্র। দ্যাট মিন্স পজিটিভ রাহু আছে, পজিটিভ, ঠিক আছে, বৃহস্পতি আছে পজিটিভ, ঠিক আছে, আর শনি আছে, শনিও পজিটিভ। দ্যাট মিন্স এই জবটা এর জন্য পজিটিভ এবং ভালো হবে। এটা হলো সম্পদ যোগ তৈরি করবে, যদি এটার ভিতরে লেগে থাকতে পারে পরবর্তীতে ভালো লাইফ হবে। যে লোক বলেছে ওই লোক এক বড় ডাইরেক্টর আছে একটা কোম্পানিতে, ও চাইলে রাখতে পারে, কিছু অসুবিধা নাই, কিন্তু ভালো হবে কিনা সেই জিনিসটা। একদম একদম সম্পদ যোগ আছে। এটা সম্পদ যোগ মানেই ওর মানে এই জবের ক্ষেত্রে ও পুরো লাইফ সেট আপ করে নিতে পারে, এবং ওকে অবশ্যই বলবেন একটু ধৈর্য ধরে এই সাথে থাকার জন্য। এবং বুধের কাজটা শুরু করুন, কালকে বুধের কাজটা শুরু হচ্ছে, কালকে বুধবার, কালকে বুধের কাজটা শুরু করুন আর সাথে ওখানে পাঠিয়ে দিন। আর ওকে ফিরে আসতে হবে না, পিছিয়ে তাকিয়ে দেখতে হবে না। কালকে থেকে আরম্ভ করবো। একদম 6 তারিখ ওর জন্য বেস্ট এন্ড বেটার তারিখ, ঠিক আছে। 7 তারিখ, 9 তারিখ। হ্যাঁ 9 তারিখ, 9 তারিখে দেখো তোমার ট্রানজিট করে দেখো রবি চন্দ্র কোথায় আছে। চন্দ্র কর্মক্ষেত্রে। তার মানে ম্যাক্সিমাম পজিটিভ, ঠিক আছে। একদম হিসাব প্রমতা, কোনো টেনশন নাই, চলে যান, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে সারা যাক, আজকে ক্লাস নাকি? তো যাই হোক, প্রত্যেক বন্ধুদেরকে বলবো যে প্রত্যেককে বলবো যে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আনন্দে থাকবেন। প্রত্যেক দর্শক বিন্দুদেরকে বলবো যারা নাকি আমাদের এই ভিডিওটা দেখছি তাদেরকে বিশেষ অনুরোধ করবো, যদি আপনাদের কুণ্ডলী ডিসকাস করতে চান তবে আপনারা অবশ্যই কুণ্ডলীর নিচে আপনার ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং বার্থ প্লেস দিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আপনাদের কি বিষয় আছে এই বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের কুণ্ডলীটাকে ডিসকাস করার জন্য। এবং কোনো ব্যক্তি যদি মনে করেন যেটা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকে আপনারা জ্যোতিষ শিখবেন, অবশ্যই ডেসক্রিপশনে যান, আমার পুরো আপনার পুরো ফোন নাম্বার এবং মেল আইডি রয়ে গেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা নতুন সেশন শুরু করতে যাচ্ছি সামনে, আপনারা আসুন, অবশ্যই জ্যোতিষ বিদ্যা ঘরে বসে থেকে শিখুন, মোবাইলের মাধ্যমে, যুগের মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন। তো যাই হোক, আজকে রাখছি, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। সবাইকে নমস্কার, জয় জগন্নাথ।